আমি আমার বৃত্তিটাকে কি বেছে নেব সব মিলিয়ে একটা বিভ্রান্তি থাকে আমাদের মধ্যে। বেঙ্গলি বুদ্ধিস্ট কলকাতা তাদের উদ্যোগে তোমরা তোমাদের তথ্য নির্দিষ্ট পর্যায়ে প্রদান করেছো। ছাত্রছাত্রীদের আন্তরিক শুভকামনা জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানে সূচনা লগ্নে এসে উপস্থিত হয়েছি। শুভ মধ্যাহ্ন সবাইকে। অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্টের পক্ষ থেকে আমি যাতে দুবার না বলতে হয় আমরা কি কাজ করি, আমরা কি জন্য এখানে এলাম এবং আগামী দিনেও আমরা তোমাদের সম্পর্কে কিভাবে ভাবনা চিন্তা করতে পারি, মহাবিদ্যালয়গুলো আছে তাদের যে নানা রকম প্রয়োজনীয়তা এবং তাদের যথাযথ পরামর্শ দেওয়ার জন্য তিনি
যে দপ্তর কাজ করেন তার প্রধান হিসেবে যে পাঠাগারের সুযোগ সুবিধা এবং সেখানে ছেলেমেয়েরা কিভাবে সেই ধরনের চাকরির জন্য নিজেদেরকে উপযুক্ত করতে পারে কি ধরনের, তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত শ্রদ্ধার পাত্র শ্রী বিশ্বরঞ্জন চৌধুরী মহাশয়। বিশ্বরঞ্জন বাবু না থাকলে আমরা হয়তো আজকে তোমাদের সামনে এসে উপস্থিত হতে পারতাম না। সুতরাং আমাদের সংগঠনের পক্ষ থেকেও ওনাকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সংগঠনের জেনারেল সেক্রেটারি ডক্টর সুজিত কুমার বড়ুয়া কিছুক্ষণ আগে তোমাদের সাথে অনেকগুলো কথা বলেছেন। আমাদের যারা বিশেষজ্ঞ হিসেবে এখানে এসেছেন তারা তাদের স্বক্ষেত্রে অতীত যশা মানুষ এবং এই বিষয়ে অর্থাৎ ক্যারিয়ার কাউন্সিলিং এর ব্যাপারে তারা অনেকগুলো পদ তোমাদের সামনে তুলে ধরবে। তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যখন এই বিষয়গুলো শুনবেন, বক্তব্য শুনবেন, তারপরে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন উঠে আসে, কোনো জিজ্ঞাসা থাকে, সেগুলো লিখে রাখবে। আমাদের প্রথম সেশনে বক্তব্য শেষ করার পরে তোমাদের প্রশ্নগুলো আমাদের কাছে লিখিতভাবে এলে সেই বিষয়ের উপর আমাদের বিশেষজ্ঞরা আশাটা আমাদের ভীষণ আনন্দের, এটা কোনো কষ্টের আশা নয়। এই কথাটা বলার এটাই উদ্দেশ্য যে তোমাদেরকে এইভাবে দেখবো, এইভাবে পাবো, তোমাদের কিছু তুলে দেবো যাতে তোমাদের ভবিষ্যতের রাস্তাটা পরিষ্কার হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই কষ্টটা আমাদের সুখ দেয়। আমার সব ছাত্রছাত্রীরা সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন কষ্ট লড়াই এইভাবে আমরা অনেকটা এগিয়েছি। এখনো ছেলেদেরও ব্রাদার প্রচুর ডিমান্ড আছে। কলকাতা শহরে বেশিরভাগ নার্সিং হোম মাঝে মাঝে দেখতাম কিছু কিছু মেয়ে বা ছেলেরা মাথায় কাঠ কেটে জঙ্গল থেকে কাঠ নিয়ে আসছে। কলকাতা থেকে এসে আমরা চিন্তা ভাবনা করছি কি করবো। সবার জীবিকা কিন্তু একরকমের হবে না, বিভিন্ন রকম ভাবে আলাদা আলাদা হয়। আমরা কাজ করছি স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে, এবং স্বাস্থ্যটা আমরা মূল জোর দিয়েছি কলকাতা এবং বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি যে বয়স্ক মানুষরা কলকাতা এসে আমাদের ক্লাসটা নিতে শুরু করুন। আমরা সোমবার আর রবিবার এই ক্লাসটা নিই। সাধারণভাবে যারা আছেন, যারা কলেজে পড়েন, তারাও যেমন এই সেবাটা করছে। আমি ক্লাস রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠে ক্লাস 12 স্টুডেন্ট। আমি আজকে কার্তিক ঘোষের লেখা তুমিও বলবে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো সবাই বলছে, হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই
আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। স্বনামধন্য বলতে স্বনামধন্য এই কারণে বলা হলো, কারণ ভারতে এখন 144 কোটি লোকের মধ্যে প্রায় 10 কোটি লোকের নাম দেবাশিস। সেই কারণে, আর অন্য কোনো কারণে। আমি প্রথমে যেটা মানে বলবো ভেবেছিলাম, আমি সে অংশটা বলবো, কিন্তু এর আগে যে আবৃত্তি করে গেল সুচরিতা, হ্যাঁ আমি তোমার জন্য আমি আর কি এক্সট্রা 2 মিনিট বলবো বলে ঠিক করেছি যে আমাদের যে কোনো ব্যবস্থা, যে কোনো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা কি করি? মানব সম্পদ তৈরি করি। এবং সেই সম্পদ কি, মানে যেটা বলতে চাই যে সম্পদটা কি? সম্পদ মানে কি? মানে অনেক রোজগার করছে, সে মানে প্রচুর দামি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। সম্পদ মানে কিন্তু সেটা না। সম্পদ মানে মানব সম্পদ মানে কথাটার খুব গভীর একটা অর্থ আছে। কারণ মানুষ হচ্ছে সামাজিক দিক। তোমরা ভাবো তো যে কেউ তোমরা বলতে পারবে যে যখন নাকি মানে বিবেকানন্দ বা সুভাষচন্দ্র বসু ছাত্র ছিলেন, তখন এরা কেউ কিন্তু ক্লাসে ফার্স্ট হয়নি। বিবেকানন্দ তো হন, কিন্তু ওই সময় যিনি ফার্স্ট হয়েছিলেন ওর নাম তোমরা কেউ বলতে পারবে? কেউ জানি না আমরা তাদের নাম, সেই নাম হারিয়ে গেছে। ফলে তো এই নিজে ফার্স্ট হওয়াটা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ না। এইটা তো আমার মনে হয় যে কোনো শিক্ষা ব্যবস্থার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এবং আমি সুচরিতাকে আমি ধন্যবাদ জানাবো যে সেইটা আমাদের প্রথমেই সবাই একদম মানে প্রত্যেকে মানে সেটাকে মানে মনে করিয়ে দেওয়ার জন্য। এই মানে যখন একটা আমরা পড়াশোনা করেছি, এবার আমি আসছি একদম দ্বিতীয় অংশে, যখন একটা আমরা পড়াশোনা করেছি বা তারপরেও এটা বহুদিন চলেছে যে আমাদের একটা এইটাই ব্যবস্থা ছিল যে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে বিএ বা বিএসসি যাই হোক করলো, যে এই যে জ্ঞান ভিত্তিক পড়াশোনা, এটাকে নলেজ বেসড এডুকেশন বা জ্ঞান ভিত্তিক পড়াশোনা। এই জ্ঞান ভিত্তিক পড়াশোনার শেষটা একটা তো জ্ঞান চর্চা, নিশ্চয়ই জ্ঞান চর্চা বটে। এই মানে আমি যাকেই মানে বেশ কয়েক বছর আগে শুনতাম যে সবাই জিওগ্রাফি করছে, সবাই সংস্কৃত করছে, কি কারণে না স্কুলে এগুলো বেশি চাকরি হয়। কিন্তু এবার যদি ধরোটাকে এরকম অবস্থায় হচ্ছে স্কুল যদি ঠিক করে যে সংস্কৃত আর পড়াবো না, তাহলে কিন্তু এই যে এত হাজার হাজার ছেলে সংস্কৃত করছে এরা কিন্তু আর কোনো কাজ করবে না। বেশ কয়েক বছর আগে মানে কোভিডের আগে একটি কলকাতার একটি খুব বড় কলেজে তারা 5 বছর তাদের ইয়ে করেনি, প্রাইজ ডিস্ট্রিবিউশন করেন। তো 5 বছর পরে তারা করবে খুব বড় অনুষ্ঠান, কিন্তু আমাকেও নিমন্ত্রণ করেছিল, আমি গেছি। তো সেখানে যারা 5 বছর আগেও পাস করে গেছে তারাও এসছে। এবার দেখা গেল যে প্রত্যেকটি অবাঙালি ছেলে বা মেয়ে যারা 5 বছর আগে পাস করেছে, যে তারা কিছু না কিছু করছে, যে খুব ছোটখাটো কাজ করছে। আর প্রায় মানে 99% বাঙালি ছেলেমেয়েরা কি করছে না, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। জেনারেল পড়বে, জেনারেলের যে সাবজেক্ট যা পেপার সেগুলো তো করতেই হবে, সঙ্গে আরো 3টে বিষয় অ্যাড করা হয়েছে। সেটা প্রথমত হচ্ছে স্কিল এনহ্যান্সিং কোর্স। স্কিল এনহ্যান্সিং মানে বাড়ানো, আর স্কিল মানে তো সবাই জানে স্কিল মানে কি। তো বিএ বিএসসি থেকে আমি কি ধরনের স্কিল পেতে পারি, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি। বটানির মাস্টারমশাই তো এখানে আছে, যে আমাদের এই যে বটানি মানে যারা বটানি অনার্স করবে তাদের জন্য 3টে স্কিল এনহ্যান্সিং কোর্স তৈরি করা হয়েছে। একটা হচ্ছে মাশরুম কাল্টিভেশন। মাশরুম কি তোমরা সকলে জানো, মাশরুম চাষ এখন খুব অর্থকরী বিষয়। এই যে বিভিন্ন সাবজেক্টে যারা শিক্ষকরা আছেন, যারা সিলেবাস বানান, যে তারা মূল কোর্সের পাশাপাশি এরকম প্রত্যেক সাবজেক্টে তারা স্কিল এনহ্যান্সিং কোর্স তৈরি করেছে, যাতে তুমি যেটা শিখছো যে সেখান থেকে আর কি স্কিল শেখা যায়, যেটা থেকে তুমি সরাসরি বাজারে হয় চাকরির সুযোগ তৈরি হয়, বা কেউ চাই নিজেও সে ব্যবসা শুরু করতে পারে, বাণিজ্য শুরু করতে পারে। বটানি আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম প্রচুর হচ্ছে। তো এইটা যদি মানে হিস্ট্রি বিভাগ যদি একটা এরকম স্কিল কোর্স চলে, একটা স্কিল কোর্স তারা শুরু করতে পারে, যে তুমি একটা সাগর দ্বীপে একজন দেখতে এসছে, তুমি তাকে সাগর দ্বীপটা তাকে তুমি দেখাবে, এবং দেখানো মানে শুধু ওই কপিলমুনি আশ্রম না, গোটা সাগরের কালচার, সাগরের মানুষ, একটা সাগর যিনি ঘুরে দেখবেন। এই পেশাগুলো কিন্তু আছে আমাদের,
কিন্তু আমরা প্রস্তুত নই এই পেশাগুলো গ্রহণ তৈরি করার জন্য। পাথর প্রতিমা, তোমরা নিশ্চয়ই কেউ না কেউ পাথর প্রতিমা তো ওখানে গিয়েছে। পাথর প্রতিমা অজস্র দেখার জায়গা আছে, অজস্র গুরুত্বপূর্ণ জায়গা আছে। এই যে পাথর প্রতিমা দ্বীপের নাম কেন পাথর প্রতিমা তোমরা কেউ জানো? তাই তোমাদের পাশেই তোমার পাথর প্রতিমা। পাথর প্রতিমা একটা মন্দির আছে, সেখানে একটা পাথরের একটা থাম আছে, তার গায়ে চোখ আঁকা। সেইটা নাকি একজন কোন নদীতে না সমুদ্রে ভেসে এসেছিল। এই যে আমার ছোট থেকে কৌতূহল হতো যে সব দ্বীপের নাম একরকম, পাথর প্রতিমার নামটা একরকম কেন? আমি যেটা গত বছর গিয়ে জানলাম। তো এই জাতীয় জিনিস একটা জায়গা সম্বন্ধে জানা এবং জেনে সেটাকে সেইটাকে পাথর প্রতিমাতে প্রচুর পর্যটক যান, কুমির প্রকল্পে যান, এই ওখানে নানা জায়গা দেখতে যান। তো সেইগুলো পেশা হতে পারে, খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। অথচ আমাদের কোর্সের মধ্যে তার জন্য ট্রেনিং এর সুযোগ নেই। তাহলে কেউ যদি একটা এই কোর্স চলতে চলতে ছাপাখানায় গিয়ে, যেখানে এই কাজটা হয়, প্রকাশনা সংস্থায় গিয়ে কাজটা করে, সেটা হচ্ছে ইন্টার্নশিপ। দুটো দিক আমার খুব মনে হয়েছে। একদম প্রথম দিকে তিনি শুরুতেই বলেছিলেন যে নেতাজি সুভাষ বোস কিংবা স্বামী বিবেকানন্দের তারা কিন্তু স্কুল কলেজে পাস। খুব গুরুত্বপূর্ণ একটি কথা। আরেকটি কথা উনি বলেছেন ইন্টার্নশিপের কথা। কন্যাশ্রীর কথাটা প্রথমেই কেন বলেছিলাম, কারণ কন্যাশ্রীর ক্ষেত্রে কিন্তু তোমাদের পরিবারের বার্ষিক ইনকামের কোনো বার সেখানে নেই, বা সেখানে কোনো রকম বাধা নেই। কিন্তু মিলিয়ে বার্ষিক ইনকাম কিন্তু হতে হবে 2.5 লক্ষ টাকা কম। ঠিক আছে? এবার কে বলবে? তুমি তো সার্টিফিকেটের তুমি অ্যাপ্লিকেশন যখন করবে তুমি বলে দেবে যে এটা আমি 2.5 লক্ষ টাকা কম স্কলারশিপটা পাওয়ার জন্য। সেটা জেনে নিয়ে কি তোমাকে স্কলারশিপ দিয়ে দেবে না? তার জন্য একটা সার্টিফিকেট তোমাকে নিতে হবে। সার্টিফিকেটটা দেবেন কোন সরকারি ক্লাস 1 গেজেটেড অফিসার। এখন কি হয়েছে বলতো? MHRD মানে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। মার্চের মধ্যে নতুন যে এডুকেশন পলিসি এসছে 2022, সাবজেক্ট রাখা হয়েছে যেটাকে বলা হচ্ছে ACC। যারা রয়েছে তাদের বক্তব্য শুনলে সবাই একটা শিক্ষা দীক্ষার ব্যাপারে অনেক কিছু কথা শুনিয়েছে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা পেয়েছো আশা করি। তবে আমি যেহেতু প্রায় তোমাদের কাছাকাছি মানুষ আছি, সেজন্য তোমাদের সঙ্গে কথা বলার আগে একটা জিনিস দেখে একটু সেলফি কাটা তুলতে পার দেখি। বলুন না, যারা যারা হাত তুলছো সব কটা সবাই। এটা নিয়ে কোনো রকম হীনমন্যতা ভোগ করার কোনো কারণ নেই। এটাও একটা আর্ট। সেলফি তোলা, ফটো তোলা, সবচেয়ে বড় কথা তোমাদের মধ্যে এমন কিছু প্রতিভা রয়েছে। কার্তিক বসে যে কবিতাটা সুচরিতা করে গেল বোধ হয়, তারপর আরেকটা কে কবিতা বললো বেশ সিঁড়ি বা কবিতা। এই আগে স্যার বলে গেলেন কন্টেন্ট রাইটার, আমাদের যে সমস্ত ব্লগগুলো রয়েছে, ওয়েবসাইট যেগুলো রয়েছে, এখানে নিউজ আপলোড করতে হয়। এখানে বাকি কথা পরে হবে, আবার হবে তো দেখা, লেখাই শেষ দেখেন না। গভর্নমেন্ট স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমার স্যারের কাছে একটি কোশ্চেন যে আমি আর্টস নিয়ে পড়ছি, অ্যাডভোকেট, নার্সিং, টিচার, প্রফেশন এগুলো ছাড়া আমি কি নিয়ে এগোতে পারি তার চিন্তা ভাবনা করতে পারি, যেখানে আমার বাড়ির আর্থিক পরিস্থিতিটা বাধা হয়ে না দাঁড়াবে।
এবং আর্থিক পরিস্থিতি বাধা যাতে না হয় সেই জন্য স্কলারশিপের কথাটা আমি প্রথমেই তোমাকে বললাম, ঠিক আছে? এছাড়া তুমি যদি আর্টস তুমি কি নিয়ে করছো? বাংলা? আমার তিনটা শ্রেণী পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি নিয়ে। পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি। বেশ, তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়েও যেতে পারো বা হিস্ট্রি নিয়েও যেতে পারো, বা তুমি যদি তোমার ভালো লেখার দক্ষতা যদি থাকে, বাড়িতে দেখো মায়েরা যে সিরিয়াল দেখে, বুঝেছো? টিভিটা কতক্ষণ দখল থাকে তাদের? 6টা থেকে রাত্রি 6টা থেকে 9টা। আর সিরিয়ালে অতগুলো চরিত্র দিয়ে অতগুলো বক বক করে, তো সব কি মাথা কাটিয়ে ওরা বার করে? কে লেখে? স্ক্রিপ্ট রাইটার কেউ থাকে। স্ক্রিপ্ট রাইটার কে হবে? যে কেউ স্ক্রিপ্ট রাইটার? আমি তো স্ক্রিপ্ট রাইটার হতে পারবো। কে হতে পারবে? যার দক্ষতা আছে, ক্রিয়েটিভ দক্ষতা আছে। তা তুমি যখন আর্টস নিয়ে পড়ছো, ঠিক আছে, আর্টসে যারা পড়ছে বা হিউম্যানিটিস নিয়ে যারা পড়ে, তাদের কিন্তু একটা সহজাত প্রবৃত্তি থাকে, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আমরা যারা সায়েন্সে, আমরা কিন্তু তথ্য নিয়ে কাজ করি, আমরা ফ্যাক্ট নিয়ে কাজ করি, আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি ব্যতিক্রম যে নেই তা নয়, কিন্তু সাধারণভাবে আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি একটু কম। আমরা যদি কি নিয়ে এগোবো বা কি করলে ওটা যেতে পারবে? দেখো, অনেক রকম মিডিয়ার অনেক রকম সেল রয়েছে। স্যার যেমন খুব একটা চাক্ষুষ উদাহরণ দিলেন। মায়েরা কেন তোমরাও সব সিরিয়ালের মধ্য থেকে থাকো, বিভিন্ন রকম কন্টেন্ট রাইটার থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটার তো রয়েছে। এছাড়া একটা হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, যেটা ক্যালকাটায় তোমরা যখন এইচএস হয়ে যাওয়ার পরে যখন গ্র্যাজুয়েশনে ভর্তি হবে বিএতে, তখন কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেও একটা কোর্স হচ্ছে, আছে তো স্যার? এবং সেখান থেকে যদি আমাদের পড়া হয়, সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম। এবারে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো, যার ফলে এই আজকে যেমন মৌপিয়া বা কুণাল সরকার বা এবিপি আনন্দ সুমন, এরা যারা আমার নিজের কলিগ রয়েছে এবিপি আনন্দ শুভ্রজিৎ বলে একজন হয়েছে, চশমা থাকে দেখবে। তো সেটা প্রত্যন্ত গ্রামের বাড়ি, ওর বাড়ি হচ্ছে হুগলিতে। ও এখন রয়েছে আমাদের বাড়িপুরের ওপারে সুভাষ ঢাকা, ওখান থেকে চলে এসেছে। ও আগে তারা মিউজিক কাজ করতো, আমরা একসঙ্গে কাজ করেছি। তারপর ওখান থেকে জি বাংলা, তারপর 24 ঘন্টা, এইরকম পরপর স্টেপ বাই স্টেপ রয়েছে। সেটা তোমরা ইন ফিউচার মিডিয়ার জগৎটা সম্পূর্ণ একটা আলাদা এবং ব্রাইট জগৎ, এবং সেখানে ঠিকঠাক করে যদি নিজের ক্যারিয়ার করতে চাও, তার জন্য আগে নিজে থেকে তোমাকে তৈরি করতে হবে। জার্নালিজম আর মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করতে পারো। এছাড়া স্ক্রিপ্ট রাইটিং এর উপরে অনেক বিভিন্ন সংস্থা রয়েছে, সেগুলো যদি করে যোগাযোগ করে জানিয়ে দেবো কোন স্ক্রিপ্ট রাইটিং যারা হয়, সহজে তুমি লিখতে পারো, তার কিছু ধ্যান ধারণা থাকা দরকার। আর্টিস্ট হতে গেলে কি এইচএস এর পরে কি নিয়ে পড়াশোনা করতে হবে, মানে কোথায় কিভাবে যোগাযোগ করা যায়? আবার আমরা যখন কথা বলি অন ইয়ারে, যখন কথা বলতে হয়, আমাদের যদি সামান্য অন ইয়ারে হয়, আমাদের মাইক্রোফোনগুলো যেগুলো অল ইন্ডিয়া রেডিওর সারা ভারতবর্ষের যে সমস্ত মাইক্রোফোনগুলো রয়েছে খুব হাই ফ্রিকোয়েন্সি, আমরা সামান্য যদি সেখানে এই নিঃশ্বাসটুকু নেই, সেগুলোর একটা ভয়েসের জন্য কোনো রকম যে অর্গানাইজেশনে ভর্তি হতে হবে এমন কিছু না। তোমার সেন্স অফ হিউমারটা কতটা, এই আমি যে কথা বলছি, আমি মাইক্রোফোনটা কিভাবে ইউজ করবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কানটা হচ্ছে মেন। ভয়েস ওভারের কাজ যারা করতে চায়, তাদের কানটাই হচ্ছে সবচাইতে বড় মাস্টার। তুমি যদি না নিজের কানকে বিশ্বাস করতে পারো, নিজের কানে যদি না শ্রুতি মধুর হয়, আমরা যে কথাটা বলবো সেটা তো শ্রুতি মধুর, এটা শ্রবণ মাধ্যম, এবং সেই জন্য তুমি বলছো আমি এখন একটা আবৃত্তি করবো, এই কথাটাই বলো। আমি এখন একটা আবৃত্তি করব। প্রথম কথা হচ্ছে আমি এখন একটা আবৃত্তি করবো। কথাটা নট আবৃত্তি, কথাটা হচ্ছে বানানটা দেখো, আ বয়রি তয় তয় হসয়, আবৃত্তি, নট আবৃত্তি। আবৃত্তি নয়, আবৃত্তি, আবৃত্তি। বয়রি আছে না, আ বয়রি তয় তয় হসয়, আবৃত্তি, নট আবৃত্তি। 21 থেকে 31 পর্যন্ত বলো দেখি একটু শুনি। ছোটবেলায় পড়াশোনা হচ্ছে, তাই তো? আমাদেরও হতে হয়েছে, আমাদেরও এরকম ট্রেন্ড আপ হয়ে তবে আমাদের ওই হট সিটে বসতে হয়েছে আর কি। আমরা যে আসনগুলোতে বসি সেখানে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, ভূপেন হাজারিকা, ইভেন সায়েন্স অমিতাভ বচ্চন পর্যন্ত এসে প্রোগ্রাম করে গেছেন, কাজী নজরুল ইসলাম পর্যন্ত প্রোগ্রাম করে গেছেন অল ইন্ডিয়াতে, এবং সেই জন্য অল ইন্ডিয়া রেডিওতে। তা সেই জন্য আমাদের ওই ধাপগুলো পেরোতে হয়েছে। তোমার যখন আগ্রহটা দেখালে সেই জন্য তোমাকে বলছি, তুমি একটু বলো। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মোটামুটি ঠিক আছে, যেটা হচ্ছে 29, নট 29 কথা। আমরা অনেকে ভাবছি এবার এইচএসের পর আমরা ডক্টরি করব, সবাই আমরা ভাবছি যে নিট দেওয়ার পর যদি আমরা কোয়ালিফাইড না করি তখন আমরা কি করব, 1 বছর কি আমরা আবার পড়ার চেষ্টা করব? তাহলে এখন অনেকে হচ্ছে না, বিদেশ চলে যাচ্ছে, রাশিয়া, বাংলাদেশ,
সেখান থেকে ফিরেও আমাদের কি হবে? এই ডাক্তারি পড়া, এখন ডাক্তারি পড়ার জন্য আজকে যখন আমরা এখানে লঞ্চে পার হচ্ছিলাম তখন এই ছেলের সঙ্গে আলাপ হলো। ও হচ্ছে ওই ডাক্তার এখান থেকেই পাশ করেছে, কোনখান থেকে আচ্ছা সেখান থেকে সে পাশ করেছে হায়ার সেকেন্ডারি। সে হচ্ছে গত বছর পাশ করেছে, তার আগের বছর। আচ্ছা সে হচ্ছে একবার নিট দিয়েছে, হয়নি। এই দিয়ে কিন্তু ভালো মন্দ বিচার হয় না। আমাদের একটা এমন সমাজ আছে যে এই ডাক্তারিতে পেয়ে গেছে মানে একটু ভালো ছিল, আর এবার হচ্ছে এই যে ডাক্তারি না পেলে আমি ভেঙে পড়লাম, এইটা করো না। কারণ আমাদের জীবন কিন্তু অত সহজে ভেঙে যাওয়ার জিনিস নয়। ফলে তো আমি সবসময় বলবো যে একটা প্ল্যান বি প্ল্যান সি রাখতে। ডাক্তারি না পেলে আমার কোনো ভবিষ্যৎ নেই, তাহলে আমাদের যে ডাক্তার আর কজন আছে, ডাক্তার আর কটাই বা ডাক্তারের সিট আছে, তাহলে সবার জীবন শেষ হয়ে যেত। আমি সায়ন মাইতি, রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে প্রথম কমিট নম্বরধারী একজন ছাত্র। সবারই জীবনে একটা এম বা হবি থাকে। আমি এম প্রসঙ্গেই আসি। আমি চাই ভারতীয় সিভিল সার্ভিসে যেতে, ওখানে অর্থাৎ ইউপিএসসি দিতে। ওখানে সবারই জন্য অর্থাৎ আমি জেনারেল, যেহেতু আমি আমার প্রসঙ্গেই বলি, আমাদের মোট 5 বার চান্স দেওয়া হয় ওখানে সিভিল সার্ভিস দেওয়ার জন্য। আমি যদি 5 বারই ওখানে ফ্লপ করি, 5 বারই ওখানে লাগাতে না পারি, তারপরে আমি কি করব? একটাই আমার লক্ষ্য যে আমি হচ্ছে ওটা না হলে জীবন ব্যর্থ। এখন কি হবে, আরো অনেক অপশন আছে, অনেক অপশন আছে। কিন্তু তুমি যে বলছো সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নেবে, আমি একটা কথা তোমাকে বলে যাচ্ছি, যারা সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নেবে বলে ভাবছো, সেই আমাদের পশ্চিমবঙ্গটাই হোক চাই, তারা কিন্তু এই যে সাধারণ জ্ঞান, যে রোজকার কাগজ আশেপাশে কি বলছে, এই সমস্ত চোখ খুলে রাখতে হবে। যে একদম চোখ খুলে রাখতে হবে যে হচ্ছে আশেপাশে কি ঘটছে। এই চাকরিগুলো কিন্তু ওই বই করে প্রস্তুতি নিয়ে অমনি করে না, তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে যে আশপাশটাকে সবসময় আমার চোখটা খুলে রাখা। এই যে আমাদের দেশে বা বিদেশে যে এত আশেপাশে সব ঘটনা ঘটে যাচ্ছে, তার ওয়ার্ল্ড কাপও দেখে এই যে এখন যে ফুটবল বিশ্বকাপ দেখছে না, কেউ কারোর কোনো বিষয়ে আগ্রহ নেই। সিভিল সার্ভিসে কিন্তু এইটা বলে হবে না। সিভিল সার্ভিস ফ্লপ হওয়া, তাই তো? 5 বার এটাই টার্গেট তো? তুই মানে মনস্থির করে নিয়েছো আমি 5 বারই ফ্লপ হবো একদম। সিভিল সার্ভিস যদি তোমার করার টেন্ডেন্সি থাকে, আমাদেরও ইউপিএসসি যে এটা দিয়ে পড়ে হয়ে যায়, পাবলিক ব্রডকাস্টার সার্ভিস দিয়ে পরীক্ষা দিয়ে তবে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে ঢুকতে হয়েছে। তার মানে এই নয় যে আমি সিভিল সার্ভিসে জয়েন করবো মানে একটা আইএএস হবো বা আইপিএস হবো এরকম। আমার সেই সেক্টর ভালো লাগে, আমি সেখানে যাই। কিন্তু আমার যদি টার্গেট থাকে, একবার দিলাম হলো না, দ্বিতীয়বার দিন হলো না, তৃতীয়বার কেন হচ্ছে না, সেটা তো নিজেকে জাস্টিফাই করতে হবে। তাহলে আমার কোথায় খামতি, সেটাকে আমার যখন টার্গেট সেটা, তাহলে সেটা বললে আর কি 5 বার তুমি সিভিল সার্ভিসে ফেল করবে। কিন্তু সিভিল সার্ভিস এমন একটা পরীক্ষা বা পড়াশোনা, উনি যেটা বললে যে তুমি যদি 5 বারে ওই জায়গাটায় যেতে পারো, তাহলে সিভিল সার্ভিসের থেকে আরো ভালো ভালো চাকরি আছে যেগুলো তুমি পাবেই। মানে শুধু ওইটা নয়, তুমি যে 5 বার যে জায়গাটায় যেতে পেরেছো, সেটা তুমি এমন একটা জায়গা পড়তে পেরেছো, তুমি 5 বার যেতে পেরেছো। তাহলে তুমি রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। তো ভাই যেটা বললে ডিফেন্সের কাজে যাবে সিভিল সার্ভিসে, আমারও ইচ্ছা আছে যে আমি সিভিল সার্ভিসে না গিয়ে বিএসএফ বা অন্যান্য ইন্ডিয়ান আর্মি, অগ্নিপথ এসবে যেতে চাই। তো আমি বলতে চাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গে যেটা হয়, সেটা যে কোনো জব যদি দিতে যাই, অ্যাপ্লাই করি, তো লেট আসে। তো আমাদের স্টেট থেকে করবো না, আদার স্টেট থেকে করলে তাড়াতাড়ি এসে, সেটা আমি জানছি আপনাদের কাছে। তুমি যেখানে আছো সেখান থেকে ওই যে যেটা স্যার যেটা বললেন, যেটা করছো সেটা মন দিয়ে করতে হবে। এরকম নয় যে আজকে আমরা আসলাম আর এরকম 2-3 ঘন্টা তোমাদের সামনে বিষয়গুলোকে তুলে ধরলাম আর চলে গেলাম, আর আমাদের সাথে তোমাদের কোনো যোগাযোগ থাকলো না। তো তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হয়েছিল, যেটা তোমরা সবাই ফিল আপ করেছো, এবং বিষয়ের জন্য গেলে আমাদের সংস্থায় থেকে তোমরা সেটা 1 দিন হোক 2 দিন হোক পরীক্ষা দিয়ে থেকে আবার তোমরা ফিরে আসতে পারবে। সেই ব্যবস্থা আমরা আগামী দিনে তোমাদেরকে এখান থেকে জানিয়ে দিলাম। আমরা এখানে দেখলাম যে কম্পিউটারটা যেহেতু এখানে কম বেশি সব জায়গায় থাকে, তাই ওই বিষয়টা আমরা গেলাম না। আমাদের সংস্থার কম্পিউটার এবং স্পোকেন ইংলিশ, কারণ দেবাশিস স্যার একটা কথা বললেন যে আগামী দিনে যখন সরকারি চাকরির একটা ক্ষেত্র কমে আসছে,
তাই দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ অবশ্যই হবে নানা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য। স্পোকেন ইংলিশ আর কম্পিউটার সেটা প্রত্যেকেই জানতে হবে, জানলে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা বেশি হবে তার। আর বার্ষিক অনুষ্ঠান আমাদের সংগঠনের কলকাতায় বা নানা জায়গায় হয়, সেখানে আমরা সেরকম 3 জন স্টুডেন্টকে আমরা সম্মাননা জানাবো এবং আগামী দিনে আবার যারা 11-এ যারা দেবে উচ্চ মাধ্যমিক সেরকমও 3 জন হাইস্ট যে মার্কস এখান থেকে পাবে তাদেরকে আমরা ফেলিসিটেশন জানাবো। উপস্থিত ছিলেন, তোমরাও আগামী দিনে এগিয়ে যাবে এবং তোমরাও এই ধরনের অনুষ্ঠান অবশ্যই নিজের উদ্যোগে বা সম্মিলিত প্রয়াসে তোমরা করার চেষ্টা করবে। 4-5 জন বন্ধু মিলেও করতে পারো, কোনো ভালো ভালো, যেরকম আমরাও স্যারদের কাছে অনুরোধ করেছি বলে স্যাররা এসেছেন। তোমরা সম্পর্কীয় মহাশয়কে ডাকবো, তিনি অন্যতম সাংগঠনিক ব্যক্তিত্ব এই সংস্থার। যে কোনো গল্প পাঠের আসর, এটা আকাশবাণী মৈত্রী চ্যানেল, মানে এটা অল ওভার এখন ইন্ডিয়া বলা যায় না, হোল ওয়ার্ল্ডে টেলিকাস্ট হবে এবং এটা একটা দিন করবো আমরা স্যারের সাথে কথা বলে, যারা একটু যে কোনো ভাবে গল্প করতে চায় সেটা সুব্রত চক্রবর্তী ওটা রেকর্ড করবে এবং রেকর্ড করে আকাশবাণী চ্যানেলে তোমাদের টেলিকাস্ট হবে।